নমস্কার শ্রোতা বন্ধুরা, গণেশ চতুর্থীর এই পুণ্যতিথিতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পরিবেশনা। কৃষ্ণার কথনিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কৃষ্ণা। আজ থাকছে পুরাণের পাতা থেকে গণেশ ঠাকুর সম্পর্কিত কিছু গল্প কথা। হিন্দু পুরাণের অসংখ্য দেবতার মধ্যে ভগবান গণেশ সম্ভবত সবচেয়ে জনপ্রিয়দের একজন। দেশের প্রায় প্রতিটি কোণায় তার মূর্তি সর্বত্র দেখা যায় এবং গণেশ চতুর্থী উৎসবকে ঘিরে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। এর পেছনে হয়তো কারণ রয়েছে গণেশ নামটির মধ্যেই। এই নাম গঠিত হয়েছে দুটি শব্দ থেকে, গণ অর্থাৎ জনগণ বা জনসমষ্টি, আর ঈশো অর্থাৎ ঈশ্বর। অর্থাৎ গণেশ শব্দের আক্ষরিক অর্থ দাঁড়ায় জনসমষ্টির অধিপতি বা গণনায়ক। বহু যুগ ধরে তাকে পুজো করা হয়ে আসছে এবং শিশুদের জন্য গণেশের গল্পগুলো আজও মানুষের মধ্যে অপরিসীম জনপ্রিয়তা অর্জন করছে। তিনি পূজিত হন বিঘ্নহর্তা বা বাধা অপসারক রূপে। বিশ্বাস করা হয় নতুন কোনো কাজ বা যাত্রা শুরু করার আগে গণেশকে স্মরণ করলে তিনি ভক্তদের পথের প্রতিবন্ধকতাগুলো নিজের সুর দিয়ে সরিয়ে দেন। এ কারণেই যে কোনো শুভ কার্যে সর্বপ্রথম গণেশ পূজিত হন। তিনি জ্ঞান, প্রজ্ঞা, সমৃদ্ধি ও সাফল্যের দাতা। গণেশ পূজা মানে জীবনে স্বচ্ছতা, শক্তি এবং আত্মিক ও পার্থিব উন্নতির আশীর্বাদ কামনা করা। অসংখ্য দেবদেবীর মতোই গণেশকে ঘিরেও নানা কাহিনী ও বিতর্ক প্রচলিত। এর মধ্যেই অন্যতম হলো তার বৈবাহিক অবস্থা। অনেকে মনে করেন গণেশ অবিবাহিত ও ব্রহ্মচারী। আবার অন্য এক প্রথা অনুযায়ী গণেশের দুই পত্নী, ঋদ্ধি ও সিদ্ধি। কথিত আছে যুবক গণেশ একসময় বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু তার হাতির মাথার জন্য কোনো কন্যা তাকে গ্রহণ করতে চাইল না। এতে অভিমানী ও দুষ্টুমি প্রবণ গণেশ অন্য দেবদেবীর বিবাহের বিঘ্ন ঘটাতে শুরু করেন। এই অবস্থায় অসহায় দেবতারা ব্রহ্মার কাছে সাহায্য চাইতে যান। তখন ব্রহ্মা হাসি মুখে দুই সুন্দরী কন্যা সৃষ্টি করেন, ঋদ্ধি ও সিদ্ধি, এবং গণেশকে তাদের পত্নী হিসেবে গ্রহণ করতে বলেন। গণেশ আনন্দের সঙ্গে তাদের গ্রহণ করেন আর তারপর দেবতারা নির্বিঘ্নে বিবাহ সম্পন্ন করতে পারেন। এছাড়াও গণেশ ঠাকুরের বিয়ে নিয়ে আছে নানা গল্প। দুর্গাপুজোর সময় মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে যে পৃথিবীতে মানে বাপের বাড়িতে আসেন, সেখানে দুই ছেলে দুই মেয়ের পাশে গণেশের কলা বউকেও দেখা যায়। কলা গাছকে শাড়ি পরিয়ে বউ সাজানো হয় এবং নাম দেওয়া হয় কলা বউ, আর বলা হয় এই হচ্ছেন গণেশ ঠাকুরের বউ। এই গল্পটা কিন্তু একেবারেই বানানো। আসলে মা দুর্গার পুজো শুরু হয়েছিল প্রকৃতি পুজো থেকে। যখন মূর্তি তৈরি করে পুজো শুরু হয়নি, তখন অশ্বত্থ, নিম, বেল এসব গাছকেই মা দুর্গার নামে পুজো করা হতো। অনেক পুরাণেই আছে সে কথা। এটা যাতে আমরা ভুলে না যাই, সেই জন্যই ষষ্ঠীর দিন সন্ধেবেলা বেলগাছের পুজো করা হয়, আর ওই কলা গাছ বা কলা বউয়ের সঙ্গে নবপত্রিকা মানে আরো 8টা গাছের পাতা বেঁধে দেওয়া হয়। এগুলি হলো কচু, জয়ন্তী, বেল, হলুদ, অশোক, ডালিম, মানকচু ও ধান। পুরাণে আছে যে কখনো বিয়ে করব না, এই রকম একটা সংকল্প নিয়েছিলেন গণেশ ঠাকুর। মায়ের সেবা করেই জীবনটা কাটিয়ে দেবেন। তিনি বসলেন কঠোর তপস্যায়, যাতে এই সংকল্পে কোনো বাধাবিঘ্ন না আসে। কিন্তু বাধা দিলেন ধর্মধ্বজের মেয়ে তুলসী, একে রাজকন্যা, তার উপর দারুণ সুন্দরী। তিনি বিয়ে করতে চান গণেশকে। একদিন সোজাসুজি গিয়ে বলেই ফেললেন সে কথা। তপস্যা করতে বসেছেন বিয়ে করব না বলে, তখন ভীষণ রেগে গেলেন গণেশ। কিন্তু তুলসীও রাজার মেয়ে বলে কথা। তুলসীও রেগে গিয়ে বললেন, কি এত বড় কথা,
সারা জীবনে তুমি নাকি বিয়েই করবে না। এই আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, বিয়ে তোমার করতেই হবে। দেখব আমার বদলে কোন শ্রেষ্ঠ সুন্দরীকে নিয়ে আসো তুমি। গণেশও সহ্য করতে পারলেন না, তার মতো দেবতাকে অভিশাপ। তিনিও রেগে গিয়ে বলে দিলেন, আমিও অভিশাপ দিচ্ছি তোমায়। সুন্দরী বলে বড় অহংকার তো তোমার। কোনো দেবতার সঙ্গে তোমার বিয়ে হবে না, মানুষের সঙ্গেও না। তোমার বিয়ে হবে এক অসুরের সঙ্গে। সেই থেকে গণেশ আর তুলসী একেবারে আদায় কাঁচকলায়। সব দেবতার পুজোয় তুলসী পাতা লাগে, কিন্তু গণেশ পুজোয় তুলসী পাতা নইব নইব চ। অতিকে দুজনেরই অভিশাপ ফলে গেল। তুলসীর বিয়ে হলো শঙ্খচূড় বলে একটা অসুরের সঙ্গে, আর গণেশেরও চিরকুমার থাকা সম্ভব হলো না। কিন্তু বিয়েটা হলো কেমন করে, সে গল্পটা জানার আগে আর দু একটা কথা জেনে রাখা ভালো। গণেশের বউয়ের মূর্তি আমাদের দেশেও আছে, জাপানেও আছে। জাপানের মন্দিরে তার বউয়ের মূর্তিও গজমুণ্ড, নাম বিনায়কী। কলকাতার জাদুঘরেও বিনায়কীর একটি পাথরের মূর্তি আছে। এই মূর্তিরও হাতির মাথা, 4টি হাত, পদ্মের ওপর বসে আছেন। ডান দিকে ওপরের হাতে তার গদা, নিচের হাতে ঘট, বাঁ দিকে ওপরের হাতে কুঠার, নিচের হাতে শঙ্খ। উড়িষ্যায় 64 যোগিনীর মন্দিরেও বিনায়কীর একটি বিগ্রহ আছে। পুরাণে গণেশের বিয়ের যে গল্পটা বেশ প্রচলিত, দক্ষিণ ভারতেও এই গল্পটাই লোকের মুখে মুখে ফেরে। তাতে কিন্তু গণেশের বউয়ের নাম বিনায়কী নয়। কোনো পুরাণেই বিনায়কীর কথা পাওয়া যায় না। পুরাণের গল্পটা একটু শুনে নেওয়া যাক। শিব আর দুর্গা একদিন বিশ্রাম করছেন কৈলাসে। গণেশ, কার্তিক 2 ছেলে হুড়মুড় করে এসে পড়লেন সামনে। কি ব্যাপার? না, দুজনেই বলছেন, এত বড় হয়ে গেলাম, এখনো বিয়ে দিচ্ছ না কেন আমাদের? কার্তিক বলছেন, তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দাও। সেই শুনে গণেশ ধমকে উঠে বলছেন, আরে আমি তো বড়, আমার বিয়েই আগে হবে। কার্তিক বললেন, তোমার বিয়ে জন্মেও হবে না। চেহারাটা দেখেছ হ্রদের জলে? গণেশ বলছেন, আর তুই তো শিমুল ফুল, বিদ্যে বুদ্ধি কিছুই নেই, কে বিয়ে করতে যাবে তোকে? কার্তিকের উত্তর, বিদ্যে টিদ্যের দরকার নেই, যুদ্ধটা তো আমি ভালোই করি, তাতেই হবে। দেখি তুই কি রকম যুদ্ধ করিস, পরীক্ষাটা হয়ে যাক একবার। শিব দেখলেন মহাবিপদ, ভাইয়ে ভাইয়ে লড়াই না বেঁধে যায়। বললেন, তোমরা এরকম ঝগড়ায় যদি করবে তো আমার কাছে এসেছো কেন? আমি যা বলি সেটা আগে শোনো। দুজনেই মাথা ঠান্ডা করে স্থির করে বসলেন। শিব বললেন, দেখো, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ তার একটা পরীক্ষা আমার কাছে দিতে হবে। পরীক্ষায় যে জিতবে তারই বিয়ে আগে দেব আমি। তাই হোক, কিন্তু পরীক্ষাটা কি? শিব বললেন, তোমরা দুজনেই চলে যাও পৃথিবী পরিক্রমা করতে। দুজনের মধ্যে যে প্রথম সমস্ত পৃথিবীটা ঘুরে আমাদের কাছে ফিরে আসতে পারবে, আমরা তার বিয়েই আগে দেব। এই কথা! আনন্দে লাফিয়ে উঠলেন কার্তিক। তার ময়ূর তো নিমেষে 7 সমুদ্র 13 নদীর পার হয়ে উড়ে চলবে। তার তুলনায় গণেশের ইঁদুর, সে তো ওই মোটাসোটা লম্বোদরকে নিয়ে এগোতেই পারবে না। সঙ্গে সঙ্গে রাজি হয়ে বেরিয়ে পড়লেন কার্তিক। কিন্তু গণেশের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শিব বললেন, কি হলো? তোমার ভাই যে বেরিয়ে পড়েছে, এবার তুমি রওনা হও। গণেশ বললেন, শুভ কাজে যাব বাবা, তোমাদের পুজো না করে কি যেতে পারি? তিনি ফুল, বেলপাতা, ধূপদীপ দিয়ে মা বাবার পুজো করলেন, তাদের আরতি করলেন, নৈবেদ্য দিলেন। তারপর আস্তে আস্তে 7 বার শিব দুর্গাকে প্রদক্ষিণ করলেন। শিব বললেন, এবার যাত্রা করো, পৃথিবী প্রদক্ষিণ করতে হবে না? গণেশ বললেন, পৃথিবী প্রদক্ষিণ আমার শেষ, একবার নয়, 7 বার। তার মানে?
শাস্ত্রে আছে বাবা, পিতা মাতাই বিশ্ব ব্রহ্মাণ্ড। এ তোমারই কথা। পিতা মাতার সামনে বসে থাকতে আমি পৃথিবী প্রদক্ষিণ করতে যাব কোন দুঃখে? তোমাদের 7 বার ঘুরেছি, এতেই আমার 7 বার পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেছে। হার মানলেন শিব। দেখলেন দুর্গা মৃদু মৃদু হাসছেন। শিব যে এই পরীক্ষাটাই করতে চেয়েছিলেন এটা তিনি অনেক আগে থেকেই জানেন। কার্তিক ফিরে আসবার আগেই গণেশের বিয়ে হয়ে গেল ঘটা করে। বউ একটি নয়, 2টি। বিশ্বরূপের 2 কন্যা সিদ্ধি আর ঋদ্ধিকেই গণেশের বউ হিসেবে বরণ করে নিলেন তারা। ঋদ্ধি হলেন ঐশ্বর্য ও সমৃদ্ধির প্রতীক, আর সিদ্ধি হলেন জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক। তাদের মিলন আমাদের শেখায় জীবনের প্রকৃত সার্থকতা একপাক্ষিক নয়, বরং সম্পদ ও জ্ঞান, ভোগ ও ভাবনা এই দুয়ের মধ্যে সুষম সমন্বয়েই নিহিত।